আসসালামু আলাইকুম। আমি পদ্মজা। পর্ব ১৯ লিখেছেন ইলমা বেহরোজ। সূর্যের প্রখর তাপে সমস্ত প্রকৃতি যেন নির্জীব হয়ে উঠেছে। উপস্থিত সবার মুখে চাপা উত্তেজনা কাজ করছে। রমিজ আলী, হারুন রশিদ নামক ধূর্ত মানুষগুলোর চোখ ছানাবড়া। মজিদ মাতাব্বর ধীর শান্ত কণ্ঠে বলেন, আপনারা চাইলে সময় নিতে পারেন। আজ এখন হেমলতা কথার মাঝে আটকে দিয়ে বলেন, আপনি বিয়ের তারিখ ঠিক করুন। মজিদ মাতাব্বরের প্রস্তাবের চেয়ে এই প্রস্তাবে হেমলতা বাড়ি রাজি হওয়াটা যেন কৌতূহল মুহূর্তে দ্বিগুণ বাড়িয়ে দিল। পদ্মজা হতবাক, বিস্ময় কিংকর্তব্যবিমূঢ়। মোর্শেদ চোখ বড় করে হেমলতার দিকে দৃষ্টিপাত করেন। আশপাশ থেকে ফিসফিসানি ভেসে আসছে। মজিদ মাতাব্বর মৃদু হাসলেন। এরপর আনন্দ সহিত সবাইকে নিমন্ত্রণ করলেন, আগামী শুক্রবার আমার ছেলের সাথে মোর্শেদের বড় মেয়ের বিবাহ। আপনাদের সবার নিমন্ত্রণ রইল। কথা শেষ করে হেমলতার দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, দিন তারিখ ঠিক আছে? হেমলতা সম্মতি জানালেন। মোর্শেদ আরেকবার চমক পর্যায়ে। কোনো কথা আসলো না মুখে। পদ্মজা ঢোক গিলে ব্যাপারটা হজম করে নিল। মুহিবের সাথে যখন তার বিয়ের আলোচনা হলো, তখন সে ভারী অবাক হয়েছিল। লিখন সেন নামে একটা মানুষকে মনে পড়েছিল। এখন তেমন কিছু হচ্ছে না। অনুভূতিগুলো ভোঁতা। যা আর হবে সেসব নিয়ে ভেবে লাভ নেই। বিচার সভা ভেঙে গেল। মজিদ মাতাব্বর আলাদা করে মোর্শেদের সাথে কথা বললেন। তিনি পদ্মজাকে দেখতে আসবেন। মোর্শেদ হেমলতার সমস্বরে অনুমতি নিলেন। বাড়ি ফেরার পথে অনেকটা কটু কথা কানে আসে। পদ্মজা, আমির দুইজনেরই চরিত্র খারাপ, এই জন্যই বিয়ে হচ্ছে। মাতাব্বরে ক্ষমতাবান বলে পুরো ব্যাপারটা ঘুরিয়ে নিয়েছে। কিন্তু তলে তলে তো নিজেরা জানে তাদের ছেলে মেয়ে কেমন। তাই তাড়াতাড়ি করে বিয়ে হয়ে যাচ্ছে। কেউ একজন খুব বিশ্রীভাবে পদ্মজাকে উদ্দেশ্য করে বলল, কে জানে, মনে কয় তো সেদি পেট বাঁধাইছে, রাইতে বাপ মারে দিয়া পায়ে ধরাইয়া বিয়া ঠিক করাইছে। পদ্মজার মনে তিক্ত হয়ে ওঠে। হাঁটতে ভীষণ কষ্ট হয়। এত নোংরা মস্তিষ্ক মন্তব্য সহ্য করা খুব কঠিন। মিথ্যে অপবাদ চারদিকে। বোরখার আড়ালে পদ্মজার চোখ ফোঁটা ছল ছল করে উঠল। খুব কাঁদতে ইচ্ছে হচ্ছে। হেমলতা পদ্মজার এক হাত শক্ত করে চেপে ধরেন। মানুষের ছায়া ছেড়ে ক্ষেতের রাস্তা দিয়ে যাওয়ার পথে তিনি বললেন, জীবন খুব ছোট। এই ছোট্ট জীবনে ঘটে অনেক ঘটনা। যে ভালো তার সাথে সে শুধুই ভালোই হবে তা কিন্তু ঠিক নয়, উচিতও নয়। ভালো খারাপ মিলিয়েই জীবন। তাই বলে সে খারাপকে পাত্তা দিয়ে সময় নষ্ট করতে হবে তার কোনো মানে নেই। খারাপটাকে পাশে রেখে ভালো মুহূর্ত তৈরি করার চেষ্টা করবি। ভালোটা ভাববি। শুধুমাত্র কয়জনের কথাই কি আসে যায়? পুরো গ্রামবাসী জানে তুই কেমন। পুরো অনন্তপুর যত মানুষ আজ এসেছে, তাদের মধ্যে বেশিরভাগ মানুষ মনে তোর গুণগান রয়েছে।
তারা মনে মনে বিশ্বাস করে তুই নির্দোষ, কিন্তু চুপ ছিল। যারা খারাপ দলে তাদের সংখ্যা কম বলে কোলাহল করে নিজেদের দাপট দেখাতে চেয়েছিল, সবার অগোচরে বোঝাতে চেয়েছিল আমরা অনেকজন, কিন্তু পারিনি। কোলাহল কোনো কিছুর সমাধান নয়। এখন যারা নিন্দা করলো তারা নিজেদের নিচু মনের পরিচয় দিয়েছে, সেই সাথে আমলনামায় পাপের সংখ্যা বাড়িয়ে নিল। তাদের শাস্তি পৃথিবী এবং আখিরাত দুইটাতেই হবে। একদিন এদের শাস্তি হবেই, এই কথাটা ভেবে খুশি হ। সব ভুলে যা, বাকি জীবন পড়ে রয়েছে, সেই সব নিয়ে ভাব। চোখের জল অতি আপনজন এবং আল্লাহর জন্য ফেলা উচিত, এদের মতো কুমানুষদের জন্য না। পদ্মজা হু হু করে কেঁদে উঠল। আচমকা হেমলতা মাঝপথে শক্ত করে জড়িয়ে ধরে কান্না মাখা কণ্ঠে বলল, তুমি জাদুকর আম্মা, তুমি জাদু জানো। হেমলতা পদ্মজার পিঠে হাত বুলিয়ে দিলেন। মোর্শেদ পদ্মজাকে কান্না থামাতে বলতে চাইলেও হেমলতা ইশারায় চুপ করিয়ে দেন। পাশেই বিস্তীর্ণ ক্ষেত, গ্রীষ্মের দুপুরের রূপ স্পষ্টভাবে দেখা যাচ্ছে। মোর্শেদের কপাল বেয়ে ঝরঝর করে ঘাম ঝরছে। তার দৃষ্টি থমকে আছে হেমলতার দিকে। একটা অপ্রিয় সত্যি সম্ভাবনার কথা মনে হতেই দুই চোখ ছলছল করে উঠল। তিনি দ্রুত চোখ সরিয়ে বড় করে নিঃশ্বাস ফেললেন। জীবনের লীলাখেলায় তিনি নিঃস্ব। পদ্মজার কান্না লক্ষণ নেই। হেমলতা ছদ্ম গাম্ভীর্যের সহিত বললেন, তো কাঁদলে কিন্তু মারব। আকাশ জুড়ে তারার মেলা, জানালা গলে চাঁদের আলো পদ্মজার মুখশ্রী ছুঁয়ে দিচ্ছে। সে বারান্দার ঘরে উপর হয়ে শুয়ে আছে। বুকটা কেমন করছে, অনবরত কাঁপছে। হেমলতার উপস্থিত টের পেয়ে দ্রুত উঠে বসল। হেমলতা পদ্মজার দিকে মুহূর্ত কাল তাকিয়ে রইল। পদ্মজা নখ খুঁটাচ্ছে। হেমলতা বলল, ঘুম আসছে না? পদ্মজা মাথার দুই পাশে নাড়াল। হেমলতা আর কিছু বললেন না। পদ্মজা পিনপতন নীরবতা কাটিয়ে বলল, মেজো আপার বিয়ের তারিখ পড়েছে। হেমলতা পদ্মজার দিকে তাকিয়ে আবার চোখ সরিয়ে নিলেন। বিছানার উপর বসে পদ্মজাকে কোলে শোয়ার ইশারা করলেন। পদ্মজা শুয়ে পড়ল। মায়ের কোলটা তার এখন ভীষণ দরকার ছিল। হেমলতা পদ্মজার প্রশ্ন এড়িয়ে অন্য কথা তুললেন। বললেন, আমি জানি না কোনো মা তার মেয়ের সাথে নিজের বিয়ের সম্পর্ক আলোচনা করে নাকি, কিন্তু আমি আমার বিয়ের গল্প তোকে বলতে চাই, শুনবি? পদ্মজা সায় দিল। হেমলতা পদ্মজাকে বিয়ের ব্যাপারে আগ্রহী করে তোলার জন্য অতীতে নিয়ে যায়। সেদিন রাতে আব্বা এসে বলল, 3 দিন পর আমার বিয়ে। আমি খুব অবাক হয়েছিলাম, কষ্ট হচ্ছিল। আমি আরো পড়তে চেয়েছিলাম। এরপরও শুনলাম যার সাথে আমার বিয়ে হচ্ছে তার পড়াশোনা নেই, জ্ঞানও যথেষ্ট কম, রগচটা লোক। এসব তথ্য জেনে রাগ মন খারাপ কিছুই হয়নি, ভয় হয়। না জানি কেমন যায় সংসার। বিয়ের দিন ঘনিয়ে এলো। তোর আব্বাকে তখনও আমি দেখিনি। বিয়ের দিন আয়নায় প্রথম দেখেছি। কালো একটা মুখ, চোখ দুটি গভীর। কখনো না দেখা মানুষকে প্রথম দেখে মনে হয় আমার সবচেয়ে আপন একজন মানুষ। সব ভয় কেটে গেল। বিদায়ের সময় সবাই বলেছিল দুজনকে খুব মানিয়েছে।
রাজ্যটক। একজন হিন্দু দিদি বলেছিলেন, সাক্ষাৎ রাম সীতা। আটপাড়ায় যদি একজন 6 ফুট লম্বার মানুষ থেকে থাকে, তবে সেটা তোর আব্বা ছিল। বিয়ের পর জানতে পারি তোর আব্বাকে বিয়ে করার জন্য অনেক মেয়ে পাগল ছিল। নিজেকে খুব সৌভাগ্যবতী মনে হতো। অশিক্ষিত ভেবে নাক কুঁচকে ছিলাম। সেই আমি তোর আব্বার জন্য দিনকে রাত, রাতকে দিন মানতে রাজি ছিলাম। এতটা ভালোবাসা হয়ে গিয়েছিল যে তোর আব্বা ছুরি নিয়ে রক্তের আবদার করলে আমি আমার বুক পেতে দিতাম। পদ্মজা মাঝপথে আটকে দিয়ে বলল, তাও তো আব্বা তোমাকে ভালোবাসেনি আম্মা। হেমলতার হাসি উজ্জ্বল মুখটা নিভে গেল। প্রতিভর হয়ে উঠল। তিনি দৃষ্টি এলোমেলো রেখে বলল, তাকে বিয়ে করতে বাধ্য করা হয়েছিল। পদ্মজা চুপ করে রইল। হেমলতাও নিশ্চুপ। দরজার পাশে মোর্শেদ দাঁড়িয়েছিলেন, বাড়ি ফিরছিলেন। হেমলতার প্রতিটি কথা বুড়ো হয়ে যাওয়া মনটাকে দুমড়ে মুচড়ে দিল। তিনি বিড়ি নিয়ে বেরিয়ে যান চৌরাস্তার উদ্দেশ্যে। চৌরাস্তার পাশে এক বড় ব্রিজ আছে। ব্রিজ দক্ষিণা হাওয়ার বিব্রত খুব বেশি সেখানে এসে দাঁড়ালো। ফেলে আসা জীবনটার প্রতিটি পদক্ষেপ চোখ বুজে মনে করার চেষ্টা করেন। বেশ কিছুক্ষণ পর পদ্মজা বললেন, আম্মা, প্রতিজ্ঞা করেছিলাম আর প্রশ্ন করব না, তবুও বলবো একদিন। পদ্মজা আর জিজ্ঞাসা করল না কোন দিন বলবে। নিশ্চুপতার অবস্থানে ফিরে গেল। মুহূর্তেই কালস্থির থেকে হেমলতা বলল, পূর্ণা খুব কান্নাকাটি করে দেখলাম। মেয়েটা এত দুর্বল কি করে হলো? পদ্মজা হেমলতার এক হাত মুঠোয় নিয়ে আশ্বস্ত করল, আমি আছি আম্মা, সামলে নেব। ঘরে যা, রাত হয়েছে অনেক। পদ্মজা উঠে বসল। ওড়নাটা ভালো করে টেনে নিয়ে জুতা পরল। বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ালো। হেমলতা বিছানার শেষ অংশ থেকে বালিশ টেনে নেন। বালিশটার নিচে 2টা কাগজ ভাঁজ করা ছিল। হেমলতা হাত বাড়িয়ে নিল। পদ্মজার উদ্দেশ্যে বলল, পদ্মজা, এগুলো কি? হেমলতা ভাঁজ খুললেন। পদ্মজা ফিরে তাকালো। হেমলতার হাতে লিখনের চিঠি দুটি দেখে সর্বাঙ্গ বৈদ্যুতিক একটা ছড়িয়ে পড়ল। শরীর কাঁপিয়ে দিল। মাটি যেন 2 পা ঠেলে ধরল। হেমলতা প্রথম লাইন পড়ে বেশ অবাক হন। পদ্মজার দিকে একবার আর চকিতে তাকালো। এরপর এক নিঃশ্বাসে 2টি চিঠি পড়ে শেষ করেন। পড়া শেষ থম মেরে বসে রইলেন অনেকক্ষণ। 2 চোখ বেয়ে জল পড়ছে। মাথা নত করে দাঁড়িয়ে রয়েছে। হেমলতা ধীর পায়ে হেঁটে আসেন পদ্মজার কাছে। 2 ভ্রু উঁচু করে শান্ত অথচ তীক্ষ্ণ কণ্ঠে বলেন, এসব কবে হয়েছে? আমাকে জানাসনি কেন? পদ্মজা প্যাচ প্যাচ করে কেঁদে বলল, যখন ওনারা শুটিং করতে আসেন। পদ্মজার মনে হচ্ছে এখনই সে অজ্ঞান হয়ে যাবে, কিন্তু কিছুতেই হচ্ছে না। মনে মনে প্রার্থনা করছে, অজ্ঞান হয়ে পড়ে যেতে পারে সে, তাহলে এই লজ্জা থেকে বাঁচা যাবে। হেমলতা পদ্মজাকে পরখ করে নেন। পদ্মজা অস্বাভাবিকভাবে কাঁপছে। বারবার নিজের ঠোঁট কামড়ে ধরছে। পদ্মজা হেমলতাকে চুপ থাকতে দেখে বলল, তুমি যা বলবে তাই হবে আম্মা, আমার উপর রেগে যেও না। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।